সাইনোসাইটিস হচ্ছে মস্তিষ্কের যেই হাড়গুলো, এই হাড়ের সাইনাসের একটা সমস্যা। আর ওটাইটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ। তাহলে শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ে এদেরকে কেন পড়ানো হয়? খুবই কমন একটা প্রশ্ন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের শুভ্র ভাইয়া 10 মিনিট স্কুলের সাজেশন সিরিজের প্রাণীবিজ্ঞানের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কথা বলবো শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে। তোমরা অলরেডি একটা কনফিউশন নিয়ে শুনেছো। তোমরা যারা অধ্যায়টি পড়েছো তারা হয়তো অনেকেই ভাবো এই প্রশ্নের উত্তরটি, এবং যারা পড়তে যাচ্ছ তারা পড়ার পরে ভাববে যে আমাদের হাড়ের একটা রোগকে আর হাড়ের একটা প্রদাহকে কেন শ্বসনতন্ত্র অধ্যায়ে পড়ানো হচ্ছে, বা মধ্যকর্ণের কানের মাঝখানের একটা রোগকে কেন শ্বসনতন্ত্রে পড়ানো হচ্ছে। সো এই জিনিসটা জানতে হলেও কিন্তু এই অধ্যায়ের মধ্যে ভালো করে পড়তে হবে। তার মানে হচ্ছে এই অধ্যায়ের রোগ সংক্রান্ত আলোচনাগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো দেখে নেই এই অধ্যায় থেকে কি কি বিষয় বিভিন্ন বছর বোর্ডে এসেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের কৌশল এবং শ্বসনতন্ত্রের রোগ, এই দুটো টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ। রোগ নিয়ে তো অলরেডি আমি বলেছি। প্রশ্বাস নিঃশ্বাস কৌশলে একটু চলে আসি। প্রশ্বাস এবং নিঃশ্বাস, যাকে বলা হয় দম নেওয়া, দম ছাড়া। তো এই দম নেওয়া এবং দম ছাড়ার মতোই মজার জিনিস কিন্তু এই টপিকটি, যেখানে তোমাদেরকে কিভাবে আমরা প্রশ্বাস করি, কিভাবে আমরা নিঃশ্বাস করি, চিত্রসহ, আবারও বলছি চিত্রসহ তোমাদের পড়তে হবে। অর্থাৎ এই টপিকটি উত্তর করার জন্যে চিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে বেশ কিছু পেশি কাজ করে, বেশ কিছু স্নায়ু কাজ করে। তোমাদের যে কাজটা করতে হবে, এই স্নায়ুগুলো এবং পেশিগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে। পেশির কথা যদি আসি, আমরা সবার প্রথমে পুরো ফুসফুসটাকে নিয়ে আসবো, কারণ পুরো ফুসফুস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমাদের বক্ষ আর উদরকে যে আলাদা করে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা কিন্তু গুরুত্বপূর্ণ পেশি। আর বুকের দুইটা হাড়ের মাঝখানে থাকে ইন্টারকোস্টাল পেশি। এই ইন্টারকোস্টাল পেশিটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্নায়ুর কথা যদি আসি, তাহলে ইন্টারকোস্টাল নার্ভ, ফ্রেনিক নার্ভ এবং ভেগাস নার্ভ, এই তিনটা নার্ভ অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি বেশ কিছু প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র কিন্তু রয়েছে, যেমন মেডুলা, পন্স, নিউমোট্যাক্সিক কেন্দ্র, অ্যাপনিউস্টিক কেন্দ্র। তোমরা যখন এই প্রশ্নটা আনসার করবে, এই কেন্দ্র, স্নায়ু এবং পেশিগুলোকে আলাদা আলাদা করে যদি তোমরা আলোচনা করো চিত্রসহ, তুমি পূর্ণ নাম্বার আশা করতে পারো। ব্যাপারটা অনেক কিন্তু মজার। তারপরে সেই রোগের কথা আমরা তো আগেই বলেছি। আমাদের মস্তিষ্কে 4টা সাইনাস বা ফাঁকা জায়গা আছে মস্তিষ্কের হাড়ে, ঠিক আছে? তো করোটির এই হাড়ের এই ফাঁকা জায়গা বা সাইনাসগুলোর নাম এবং অবস্থান কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে শিখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে, মেডিকেলেও আসে এবং বোর্ডেও আসে। এবং এমসিকিউর জন্য এই অধ্যায়ের শুরুতে শ্বসনতন্ত্রের গঠন সংক্রান্ত বেশ কিছু আলোচনা রয়েছে। এই শ্বসনতন্ত্রের গঠনটা তোমরা ভালো করে এমসিকিউর জন্য শিখে নিবে। সবশেষে বলে রাখবো সারফেক্টেন্টের কথা। সারফেক্টেন্ট নামটা শুনলে কিন্তু সার্ফ এক্সেল টাইপের মনে হয়। সার্ফ এক্সেল এক ধরনের ডিটারজেন্ট, তেমনি সারফেক্টেন্টও কিন্তু ডিটারজেন্ট, যেটা কি করে পৃষ্ঠ টান, আমাদের ফুসফুসের আমাদের যে অ্যালভিওলাসগুলো আছে, এই সব কিছুর ভিতরে পৃষ্ঠ টানটা কমাতে হেল্প করে, যাতে করে আমাদের লাংসটা বা আমাদের ফুসফুসটা কোলাপস না করে। এই সারফেক্টেন্ট কত সপ্তাহ বয়সে ক্ষরণ শুরু হয় এবং কত সপ্তাহ বয়সে কার্যকর হয়, এটা নিয়ে কিন্তু প্রায় উল্টাপাল্টা লাগে। এবং এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, সৃজনশীলের ক এবং খতে প্রশ্ন আসে। তাহলে তোমরা বুঝতে পারছো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি। অবশেষে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এখান থেকেও কিন্তু সৃজনশীল আসে। তো এই ছিল এই চ্যাপ্টারের আলোচনা। খুবই পিচ্ছি একটা অধ্যায়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা তাড়াতাড়ি অধ্যায়টা পড়ে ফেলো। যারা অলরেডি পড়ে ফেলেছো তারা এই সাজেশনের বেসের উপর প্রিপারেশন নিতে থাকো, এবং এভাবে প্রিপারেশন দিলে তোমরা একটি ভালো নাম্বার আশা করতে পারো। জানার পাশাপাশি ভালো নাম্বার দিয়ে তোমরা তোমাদের সাফল্যকে নিশ্চিত করো, এবং আমরাও অপেক্ষা করছি তোমাদের সেই অসাধারণ সাফল্যগুলো দেখার জন্য।
দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ যেমন লেখাপড়া করা, হাঁটা, দৌড়ানো, শরীরের তাপমাত্রা বজায় রাখা, এমনকি চিন্তা করার জন্যেও মানবদেহে শক্তি উৎপন্ন করা প্রয়োজন। প্রয়োজনীয় এই শক্তি আসে শ্বসনের মাধ্যমে। শ্বসন প্রক্রিয়ার গ্লুকোজ এবং অক্সিজেন প্রথমে কোষের সাইটোপ্লাজমে এবং তারপর মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনে এটিপি আকারে শক্তি উৎপন্ন করে। এই শ্বসন প্রক্রিয়ার সাথে জড়িত শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। ফুসফুস দুটি চারদিক থেকে বক্ষপিঞ্জর বা রিব কেজের মধ্যে সীমাবদ্ধ। পর্শুকাগুলো পিছনের দিকে কশেরুকা বা ভার্টিব্রার সাথে সংযুক্ত এবং সামনের দিকে তারা স্টার্নামের সাথে সংযুক্ত। বক্ষপিঞ্জর যে রিবস বা পর্শুকা দ্বারা গঠিত, সেই পর্শুকাগুলোর মাঝখানে রয়েছে ইন্টারকোস্টাল পেশি। নিচ থেকে খেয়াল করলে দেখা যাবে এই ফুসফুস দুটি ডায়াফ্রাম নামক পর্দার উপর বসে আছে। দুটি ফুসফুস থেকে দুটি ব্রঙ্কাস বের হয়ে ট্রাকিয়ায় মিলিত হয়েছে। ট্রাকিয়া সি আকারের তরুণাস্থি দ্বারা নির্মিত, যেন বাতাস চলাচলের সময় এটি চুপসে না যায়। ট্রাকিয়ার উপরের দিকের স্বরযন্ত্রে স্বর উৎপন্ন হয়। নিঃশ্বাস বায়ু যখন ফুসফুস থেকে বের হয়ে যেতে চায়, তখন স্বরযন্ত্র বা লেরিংসে অবস্থিত ভোকাল কর্ডের মধ্যে কম্পন সৃষ্টি হয়। এই কম্পনের ফলে স্বর উৎপন্ন হয়। এই স্বরযন্ত্রের পর গলবিল, পশ্চাৎ নাসাছিদ্র আর সম্মুখ নাসাছিদ্র হয়ে বাতাস দেহের বাইরে বের হয়ে যায়। যখন আমাদের শ্বাস গ্রহণের প্রয়োজন পড়ে, তখন ডায়াফ্রাম সংকুচিত হয়। এর ফলে ফুসফুসের উপর নিচ বরাবর যে ডায়ামিটার আছে সেটি বেড়ে যায়। একই সাথে ইন্টারকোস্টাল পেশির সংকোচনের কারণে রিবস বা পর্শুকাগুলো উপরের দিকে উঠে। পর্শুকাগুলো উপরের দিকে ওঠার কারণে ফুসফুসের সম্মুখ পশ্চাৎ বা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যায়। গ্যাসের বয়েলের সূত্রানুসারে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এখানে ফুসফুসের আয়তন সব দিক থেকে বেড়ে যাওয়ায় ভেতরের চাপ কমে যায়। এমত অবস্থায় বাতাসের চাপের সাম্যতা রক্ষার জন্য পরিবেশের বাতাস নাসাছিদ্র হয়ে গলবিল পার হয়। গলবিল থেকে স্বরযন্ত্র বা লেরিংস হয়ে ট্রাকিয়া, তারপর ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস হয়ে ফুসফুসে প্রবেশ করে। ব্রঙ্কাস ফুসফুসের ভেতরে আরও ছোট ছোট শাখায় বিভক্ত হতে হতে এক টাইমে গিয়ে আঙ্গুরের থুকার মতো অ্যালভিউলাসের গুচ্ছে পৌঁছায়। ব্রঙ্কাসের ছোট নালী পিছিয়ে ধরেছে ধমনী এবং শিরার ছোট ছোট শাখা, যারা সবশেষে কৈশিক জালিকায় রূপান্তরিত হয়ে পুরো অ্যালভিউলাসের গুচ্ছকে চারদিক থেকে পিছিয়ে রেখেছে। অ্যালভিউলাস থেকে বায়ুর অক্সিজেন বের হয় ব্যাপন প্রক্রিয়ায়। তারপর অ্যালভিউলাসের প্রাচীর ভেদ করে রক্তনালীর এন্ডোথেলিয়াল কোষ ভেদ করে রক্ত প্রবাহে চলে আসে। তখন একদিকে লোহিত রক্তকণিকা চলমান থাকে আর অক্সিজেনকে গ্রহণ করে, আর অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিয়ে বেগুনি রং থেকে ক্রমান্বয়ে লাল রঙের লোহিত রক্তকণিকায় পরিণত হয়। এই লোহিত রক্তকণিকা ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে প্রবেশ করে। বাম এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনী বা অ্যাওয়ার্টার মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হয়। রক্তনালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহ চলছে। দ্বিঅবতল লোহিত রক্তকণিকাগুলো অক্সিজেনকে বহন করে খুব দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। এই লোহিত রক্তকণিকাটাকে বাহিরে এনে এটার ভেতর পর্যবেক্ষণ করলে দেখা যাবে নিউক্লিয়াসবিহীন লোহিত রক্তকণিকার ভেতরের ফ্লুইডে 4টি প্যাঁচানো চেইন দ্বারা গঠিত হিমোগ্লোবিনের আয়রনের সাথে অক্সিজেন সংযুক্ত। এই অক্সিহিমোগ্লোবিন রূপেই অক্সিজেন পরিবাহিত হয়। রক্ত প্রবাহে গ্লুকোজও পরিবাহিত হয়। লোহিত রক্তকণিকা এবং গ্লুকোজ কোষের লেভেলে রক্তনালিকায় আসার পর অক্সিজেন হিমোগ্লোবিন ছেড়ে লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে আসে। তার সাথে গ্লুকোজ, এই দুইজন রক্তনালিকার এন্ডোথেলিয়াল কোষ ভেদ করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে প্রবেশ করে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে তারা প্রথমে কোষের ভেতরে প্রবেশ করবে এবং তারপর সাইটোপ্লাজমে অবস্থান করে। এই সাইটোপ্লাজমে গ্লুকোজ এবং অক্সিজেন মিলিত হয়ে গ্লাইকোলাইসিস সম্পন্ন করে। তারপর মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে প্রবেশ করে শ্বসন প্রক্রিয়ার বাকি ধাপগুলোর মাধ্যমে আরও বেশি পরিমাণ এটিপি উৎপন্ন করে। এইভাবে শ্বসনের শেষ ধাপে গ্লুকোজ এবং অক্সিজেন মিলিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি বা এটিপি উৎপন্ন করে। পুরো প্রক্রিয়াটিকে শ্বাসগ্রহণ বা প্রশ্বাস বলা যেতে পারে। প্রশ্বাসের পরপরই ইন্টারকোস্টাল পেশির এবং ডায়াফ্রামের প্রসারণ ঘটে।
ফলে ফুসফুসের আয়তন সব দিক থেকে কমে যায়। এ সময় কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বের হয়ে বিপরীত পথে অর্থাৎ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড পার হয়ে এন্ডোথেলিয়াল সেল এর ফাঁকা স্থান দিয়ে রক্তরসে এসে পৌঁছাবে। এখানে কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ অংশই রক্তরসে দ্রবীভূত হয়ে আর কিছু অংশ লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে মিলিত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন রূপে অ্যালভিউলাসের কৈশিক জালিকা পর্যন্ত আসবে। তারপর কৈশিক জালিকা থেকে অ্যালভিউলাস, ব্রঙ্কাস, ট্রাকিয়া, ষড়যন্ত্র, নাসাগোলবিল, নাসাছিদ্র হয়ে দেহের বাইরে নির্গত হবে। আর এইভাবেই প্রশ্বাস এবং নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শ্বসন প্রক্রিয়া চলতে থাকবে এবং আমাদের কোষগুলো তাদের যে প্রয়োজনীয় শক্তি সেই প্রয়োজনীয় শক্তি পাবে এবং সেই শক্তি উৎপন্নর প্রক্রিয়ার মধ্যে উৎপাদিত যে বিষাক্ত বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড সেটি কোষ থেকে বের হয়ে যাবে। আমি তহিদুল ইসলাম ইমন, আজকে তোমাদের সাথে আলোচনা করলাম শ্বসন নিয়ে। অন্য আরেক দিন অন্য কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে আমাদের পঞ্চম অধ্যায় নিয়ে, সেটা হলো শ্বসন ও শ্বাসক্রিয়া। তোমাদের সাথে আছি আমি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, ও আমাকে সহযোগিতা করেছে ফারিয়া তাহসিন সাবা। তাহলে চলো আমরা মানুষের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে আজকে আলোচনা করব। কোন কোন অংশ আছে, কি কি আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়, আমাদের শ্বাসক্রিয়ার কিভাবে ওরা ভূমিকা রাখে। তাহলে শ্বসনতন্ত্রকে আমরা প্রধানত তিনটি অঞ্চলে ভাগ করব। প্রথম অঞ্চল বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বুঝতেই পারছো যেই অংশটা দিয়ে আমরা গিয়ে তোমার বায়ু গ্রহণ করব ও তোমার গিয়ে ত্যাগ করব, এই অংশটাকে বলা হয় বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। দ্বিতীয় অঞ্চল যেটা, সেটাকে বলা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। মানে বায়ুটা গ্রহণ হওয়ার পরে যে অংশটা দিয়ে পরিবাহিত হবে সেটাকে বলা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। এবং তৃতীয় যে ভাগটা সেটাকে বলা হচ্ছে শ্বসন অঞ্চল। মানে তোমার বায়ুটা পরিবাহিত হওয়ার পরে যখন সেটা ফুসফুসে যাবে, আমাদের এখানে ফুসফুসে গিয়ে কি হবে, বায়ুটা তোমার গিয়ে এখানে একটা গ্যাসীয় বিনিময় হয়, মানে অক্সিজেন ভিতরে ঢুকে যায়, কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যায়। তাহলে এই জিনিসটা হয় কোথায়, ফুসফুসে। তাহলে এই অঞ্চলটাকে আমরা বলি শ্বসন অঞ্চল। তাহলে এইভাবে করে আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম। তাহলে আমরা প্রথমত দেখি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের এই অংশটা, আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। এখানে যে হলুদ অংশটা দেখছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে খাবার, মুখ দিয়ে খাবারটা ঢোকার পরে দেখো এই খাবারটা এখান থেকে গিয়ে এটা পিছনের নালীটা দিয়ে চলে যাচ্ছে। এই পিছনের এই নালীটা গিয়ে মূলত অন্ননালী, আর এই সামনের দিকে থাকে আমাদের যে শ্বাসনালী ষড়যন্ত্র, এটা থাকে। সো খাবারটা যখন যায় এই শ্বাসনালীর উপরে দেখো এই যে নীল অংশটা, হ্যাঁ, এই যে নীল অংশটা, এটাকে বলা হয় এপিগ্লটিস। তো এই এপিগ্লটিসে ধাক্কা লেগে কি হয়, তোমার এপিগ্লটিসটা নিচে নেমে যাচ্ছে, দেখো নিচে নেমে যাচ্ছে খাবারের ধাক্কায়, যার কারণে খাবারটা তোমার গিয়ে এই সামনের নালী বা শ্বাসনালী দিয়ে না গিয়ে এটা পিছনে অন্ননালী দিয়ে খাবারটা চলে যায়, কারণ এপিগ্লটিস বাধা দিচ্ছে ওকে। আচ্ছা, তাহলে এবার এই বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে কি কি অংশ আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো প্রথমত এই সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র থেকে এটা কোথায় যায়, ভেস্টিবিউল নামে অংশ যায়। ভেস্টিবিউল থেকে এটা যাচ্ছে নাসা গহ্বর, নাসা গহ্বর থেকে এটা যায় পশ্চাৎ নাসারন্ধ্রের মাধ্যমে এটা চলে যায় নাসা গলবিলে, নাসা গলবিল থেকে এটা চলে যাচ্ছে ষড়যন্ত্র। এই যে সম্মুখ নাসারন্ধ্র থেকে এতটা পথ ঘুরে ষড়যন্ত্র পর্যন্ত আসলো, এই টোটাল অংশগুলোকে মিলিয়ে আমরা যে নামটা দিচ্ছি সেটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। আচ্ছা, চলো এবার আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অংশ নিয়ে আমরা জেনে আসি। তাহলে প্রথমত সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্রকে এই ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করে ও বাইরে বের হয়। আমরা জানি আমাদের নাকের সামনে দুটো ছিদ্র থাকে, যেটাকে বলি আমরা সম্মুখ নাসারন্ধ্র। তাহলে ছবিটাতে এখানে দেখলেই বুঝবা, এই সামনে যে আমাদের একদম নাকের অগ্রভাগে যে ছিদ্রটা থাকে এটাকে বলা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এবং এই দুইটা ছিদ্রের মাঝখানে যে পর্দাটা দেখা যায় সেটাকে আমরা বলি ন্যাজাল সেপ্টাম। এই যে ন্যাজাল সেপ্টাল দিয়ে এটা পৃথক থাকে, ঠিক আছে। সো তোমার গিয়ে অংশটার মাধ্যমে দুইটা সম্মুখ নাসারন্ধ্র পৃথক অবস্থায় থাকছে। আচ্ছা, তার পরের যে অংশটা, সম্মুখ নাসারন্ধ্রের পরের অংশটা, সেটাকে আমরা বলছি ভেস্টিবিউল। তাহলে ভেস্টিবিউলটা কি, ভেস্টিবিউলটা হচ্ছে নাসারন্ধ্রের ঠিক পরের অংশ। তো দেখো এখানে
এই যে সবুজ মার্ক করা অংশটা, এটা হচ্ছে আমাদের ভেস্টিবিউল। তো ভেস্টিবিউলটা হচ্ছে আসলে নাকের ভিতরে যে ফাঁকা অংশটা দেখা যায় সেটাকে আমরা বলি ভেস্টিবিউল। এবং এই ফাঁকা অংশ আমরা জানি যে এখানে অনেক লোম থাকে যা বাতাস পরিষ্কারে অংশ নেয়। আচ্ছা, তৃতীয়ত ভেস্টিবিউলের পরের যে অংশটা থাকে সেটাকে আমরা বলি নাসা গহ্বর। এই নাসা গহ্বরটা কি? নাসা গহ্বরটা হচ্ছে যে তোমার এখানে খেয়াল করো, এই যে ভেস্টিবিউলের ফাঁকা জায়গা অংশের পরের যে এই পুরো অংশটা, এটাকে বলা হচ্ছে নাসা গহ্বর। এই নাসা গহ্বরে কি থাকে? মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে। মিউকাস আমরা জানি এটা একটা পিচ্ছিল পদার্থ যেটা আমাদের নাকের ভিতরে থাকে, পিচ্ছিল পদার্থটা। আর এই অলফ্যাক্টরি কোষ কি করে? এই অলফ্যাক্টরি কোষ আমাদের ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। আমরা ঘ্রাণটা কি খারাপ, ভালো না কিরকম, এই জিনিসটা যাচাই করতে আমাদের এই অলফ্যাক্টরি কোষটা ভূমিকা পালন করে। তারপরে যেটা পশ্চাৎ নাসারন্ধ্র, মানে তোমার হচ্ছে গিয়ে এই পশ্চাৎ নাসারন্ধ্র এটা দুটি থাকে এবং এদেরকে আমরা কোয়ানাও বলে থাকি অনেক সময়। তো এই পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে নাসা গহ্বর থেকে বায়ুটা এই পশ্চাৎ নাসারন্ধ্র হয়ে নাসা গলবিলে প্রবেশ করে। তাহলে দেখো নাসা গলবিলের বিস্তৃতিটা কতটুকু? পশ্চাৎ নাসারন্ধ্র থেকে মুখ গলবিল পর্যন্ত বিস্তৃত। তাহলে চলো আমরা ছবিটাতে এখানে দেখে নিই। এই যে তোমার হচ্ছে গিয়ে সবুজ অংশটা নাসা গলবিল, এই নাসা গলবিলের এই অংশটা দেখো, এই যে এইটুকু অংশ, এই লাল এইটুকু অংশ হচ্ছে মুখ গলবিল, আর এই পিছনে এখান থেকে এই সবুজ অংশের উপরের দিকে এখানে থাকে পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে এই পশ্চাৎ নাসারন্ধ্র এবং তোমার হচ্ছে গিয়ে এই গলবিল, মুখ গলবিল, এর মাঝখানে এই সবুজ অংশটুকুকে আমরা বলছি নাসা গলবিল। এই নাসা গলবিল থেকে বায়ুটা এসে তারপরে এটা কোথায় প্রবেশ করে? এখান দিয়ে এসে সেটা তোমার হচ্ছে গিয়ে আমাদের এই যে ষড়যন্ত্রে এখানে চলে আসে। এই জায়গাটা হচ্ছে এখানে ষড়যন্ত্রটা থাকে, ষড়যন্ত্রে প্রবেশ করে, এখান দিয়ে চলে আসে। এই ষড়যন্ত্রটা কি নিয়ে গঠিত? তোমার হচ্ছে কি এটা তরুণাস্থি দিয়ে গঠিত। তাহলে চলো আমরা ষড়যন্ত্রের গঠনটা একটু দেখে আসি। এই যে ষড়যন্ত্রের এখানে তোমার হচ্ছে কি এখানে এই যে তরুণাস্থি, এই যে নীল অংশটা দেখছো এতটুকু, এটা হচ্ছে তরুণাস্থি। এরপর থেকে কিন্তু আবার শ্বাসনালী। সো আমাদের ষড়যন্ত্রটা এতটুকু পর্যন্ত, এতটুকু। তো এর উপরে এইটুকু হচ্ছে কি তরুণাস্থি দিয়ে গঠিত। দেখো এটার চতুর্পাশে খালি তরুণাস্থি দেখবে, এবং ওর মাঝখানে কিছু পেশি আছে, যে পেশিগুলো তোমার হচ্ছে কি সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের শব্দ যে স্বর সেটা সৃষ্টি হয়। তাহলে চলো আরো কিছু জেনে নেই। গলার সামনে যে উঁচু অংশটা থাকে ষড়যন্ত্রের, সেটিকে আমরা বলি অ্যাডামস অ্যাপল। তো এই অংশটা, এই যে দেখো এখানে একটা অংশ উঁচু দেখা যায়, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। এটি থাইরয়েড তরুণাস্থির অংশ। তাহলে থাইরয়েড আমি বলেই নিয়েছি যে ষড়যন্ত্রটা বিভিন্ন তরুণাস্থি নিয়ে গঠিত। তাহলে এই যে এই তরুণাস্থিটা, এই পুরো তরুণাস্থিটা, এটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এই থাইরয়েড তরুণাস্থির এই সামনের অংশটাকে আমরা বলছি অ্যাডামস অ্যাপল। সো এটাকে যদি একটু বিস্তারিত আমরা দেখাতে যাই, তাহলে চলো আমরা একটু দেখে আসি। এখানে তোমার হচ্ছে গিয়ে এভাবে করে আমাদের তোমার হচ্ছে গিয়ে এরকম কোনাকার ওয়েতে তোমার হচ্ছে থাইরয়েড তরুণাস্থিটি থাকে। তারপরে তোমার হচ্ছে গিয়ে এই থাইরয়েড তরুণাস্থির যে এই যে চোখা অংশটা দেখা যাচ্ছে, দেখো এই যে চোখা অংশ দেখো, এটা দুই পাশে এভাবে বিস্তৃত, এবং তোমার হচ্ছে গিয়ে এদের দুইটার যে মিলন স্থল, এই জায়গাটা চোখা। সো এই অংশটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপল। ক্লিয়ার? এটাকে আমরা বলছি অ্যাডামস অ্যাপল। আচ্ছা, আর তোমার হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যদি এই যে তোমার হচ্ছে কি থাইরয়েড তরুণাস্থি, এই জায়গাটা, এই যে নীল অংশটা থাইরয়েড তরুণাস্থি, এই থাইরয়েড তরুণাস্থির এখানে কি থাকে? আমরা জানি থাইরয়েড গ্রন্থি নামে আমরা একটা জিনিস পড়ে এসেছি। থাইরয়েড গ্রন্থি অনেক জায়গায় আমরা শিখেছি, 9-10-এও। তোমার হচ্ছে এই জায়গাটাই থাকে থাইরয়েড গ্রন্থি, এই যে এই জায়গাটা এভাবে করে, এই থাইরয়েড তরুণাস্থির উপরে তোমার হচ্ছে এভাবে করে থাইরয়েড গ্রন্থি থাকে। এই জায়গাটাই দেখো থাইরয়েড গ্রন্থি আমাদের দুইটা থাকে, এই জায়গাটায় থাইরয়েড গ্রন্থি থাকে, এভাবে ভাবে দুইটা থাইরয়েড গ্রন্থি একটা একটার সাথে কানেক্টেডও থাকে, সংযুক্ত থাকে। তাহলে এভাবে করে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে কি আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এর ভেতরে তৃতীয় যে পয়েন্টটা, এর ভিতরে স্বররজ্জু থাকে, যার কাজ হচ্ছে স্বর সৃষ্টি করা। আচ্ছা, তো স্বর সৃষ্টি করা যার কাজ, চলো আমরা একে নিয়ে একটু বিস্তারিত জেনে আসি।
তাহলে প্রথমত তোমার হচ্ছে এই ষড়রজ্জু, এইটা হচ্ছে গিয়ে ষড়রজ্জু। এই যে ভেতরের এই অংশটা দেখা যাচ্ছে, এই দুই পাশে তোমার হচ্ছে গিয়ে দুটো অংশ থাকে, এর মাঝখানের যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা দিয়ে তোমার হচ্ছে গিয়ে বায়ু বের হয়ে আসে, বায়ু ভিতরে ঢুকে। তো এই গ্যাপটা আমরা, এই অংশটাকে আমরা বলি ষড়রজ্জু। আচ্ছা, এই যে গ্যাপটার উপরে নির্ধারণ করে তোমার স্বরটা কেমন হবে, উচ্চ স্বর হবে নাকি নিম্ন স্বর হবে, সেটা নির্ভর করে এই অংশটার উপরে। তাহলে দেখো, এটা যখন চুপসে যাচ্ছে, এই অংশটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, দেখো এখানে কোনো গ্যাপ নাই, তার মানে তখন তোমার স্বরটা অনেক নিম্ন হবে, বাতাস বের হতে পারবে না, কারণ এই অংশটা দিয়েই, এই ষড়রজ্জুর এই অংশটা দিয়েই কিন্তু তোমার হচ্ছে বাতাসটা বের হয়, এবং ওই বাতাসটাই তারপরে আমাদের হচ্ছে গিয়ে শব্দ সৃষ্টি করতে সাহায্য করে ওই বাতাসের মাধ্যমে। আচ্ছা, এখন চলো ষড়রজ্জু নিয়ে আমরা কিছু জেনে আসি, যেটা আমরা অনেক সময় ভুল জেনে থাকি বা আমরা খেয়াল করি না অনেক কিছু। আচ্ছা, প্রথমত বায়ু ফুসফুস থেকে বের হয় ষড়রজ্জুর মাধ্যমে। এই যে বায়ুটা যখন বের হয়, ফুসফুস থেকে যখন বায়ুটা বের হয়, এই ষড়রজ্জু নির্ধারণ করে দেয় কি পরিমাণ বায়ু তোমার হচ্ছে বের হবে, যখন তোমার, যেটার কারণে আমাদের উচ্চস্বর বা নিম্নস্বর সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত তোমার হচ্ছে আমরা যে শব্দ উচ্চারণ করি তার কারণ হলো জিহ্বা, গলবিল ও ঠোঁট। গলবিলের যে পেশি থাকে এবং ঠোঁট। আমরা দেখো, আমরা যখন কথা বলি, এই যে আমি এখন কথা বলছি, আমি যে শব্দগুলো উচ্চারণ করছি, এই শব্দগুলো উচ্চারণের পিছনে কিন্তু ষড়রজ্জুর ভূমিকা নেই। কারণ আমি যে কথাগুলো বলছি, এখানে যেমন মনে করো আমরা যে বর্ণমালাগুলো উচ্চারণ করছি, ক, খ, গ, এই কথাগুলো, এরা এই উচ্চারণগুলো হচ্ছে মূলত এই জিহ্বা, গলবিল, ঠোঁট, ওরা যখন নাড়াচাড়া হচ্ছে বা ওদের মুভমেন্ট হচ্ছে, তখন কিন্তু তোমার হচ্ছে এই শব্দটা সৃষ্টি হচ্ছে। তাহলে কখনোই ভাববা না ষড়রজ্জুর কারণে আমাদের এই বর্ণমালাগুলো উচ্চারিত হয়। তাহলে ষড়রজ্জুর কাজ কি? এই যে দেখো, ষড়রজ্জুর কাজ হচ্ছে শব্দ কতটা উচ্চ হবে তা নির্ভর করে ষড়রজ্জুর উপরে। তার মানে ষড়রজ্জু যে পরিমাণ বায়ু বের করবে, সেই অনুযায়ী আমাদের শব্দ উচ্চ হবে না নিম্ন হবে সেটা নির্ভর করছে। আচ্ছা, তাহলে আমরা বায়ু গ্রহণ ও ত্যাগের অঞ্চলটা আমরা শেষ করলাম। এখন আমরা চলে আসি বায়ু পরিবহনের অঞ্চল। আচ্ছা, বায়ু পরিবহনের অঞ্চলের মধ্যে চলো প্রথমত আমাদের যে অংশটা সেটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী বা ইংরেজিতে আমরা যেটা বলি ট্রাকিয়া। তাহলে শ্বাসনালী নিয়ে আমরা কি জানি, এটা কতটুকু বিস্তৃত? ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত এটা বিস্তৃত থাকে, এবং এটা 12 সেন্টিমিটার লম্বা থাকে, 16 থেকে 20টি তরুণাস্থি নিয়ে গঠিত। এবং দেখো, খেয়াল করো, তরুণাস্থিগুলো কিন্তু সি আকৃতির তরুণাস্থি, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এবং ওর অন্তঃপ্রাচীরে, ওর ভেতরের দিকে সিলিয়া থাকে, সিলিয়াগুলো অবাঞ্ছিত বস্তুর প্রবেশ রোধ করে। তো সিলিয়াগুলো তোমার হচ্ছে গিয়ে থেকে তোমার হচ্ছে কি, যদি কোনো জীবাণু প্রবেশ করে বা অন্য কোনো বস্তু বায়ুর মাধ্যমে প্রবেশ করে, সেটাকে বাইরে বের করে দেওয়াটা হচ্ছে এই সিলিয়ার কাজ। তাহলে আমরা ছবিটা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে লাল অংশটা, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, এতটুকু অংশ। ওকে, আচ্ছা, তো তোমার হচ্ছে গিয়ে তারপরে এবার আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হলো তরুণাস্থি সি আকৃতির না হয়ে যদি গোল হতো তাহলে কি সমস্যা হতে পারে। আমাদের মাথায় অনেকেরই প্রশ্ন আসতে পারে, এটা কেন সি আকৃতির, কেন এটা অন্য কোনো আকৃতির হলো না, বা এটা কেন গোলাকারই হলো না? আচ্ছা, তার উত্তর হচ্ছে ষড়যন্ত্রের পেছনে গোলাকার অন্ননালীর সংকোচন প্রসারণে এর ক্ষতি হতো। মানে তোমার হচ্ছে গিয়ে ষড়যন্ত্রের পেছনে যে অন্ননালীটা থাকে, সেটা কিন্তু বারবার যখন আমরা খাবার খাচ্ছি, অন্ননালী কিন্তু সংকোচন প্রসারণ হচ্ছে। তাহলে অন্ননালীটা কি হতো, বারবার তোমার হচ্ছে গিয়ে ষড়যন্ত্র তোমার হচ্ছে গিয়ে বা এই শ্বাসনালী এটাকে বারবার ধাক্কা দিত, যার কারণে এটা পরবর্তীতে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারতো। তাহলে চলো এটা আমরা একটু একে যদি বুঝতে চেষ্টা করি। সেটা হচ্ছে, এখানে খেয়াল করো, এটা যদি আমাদের সি আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি তোমার হচ্ছে গিয়ে আমাদের যে শ্বাসনালীটা হয়, তাহলে এর পেছনটা এরকম দেখো, এটা কিন্তু পুরোটা গোল না, এভাবে থাকে অনেক খানিকটা।
এভাবে থাকে, হ্যাঁ পুরোটা গোল হলো হয়নি, কিন্তু আমাদের অন্ননালীটা কিন্তু গোল, এটা কিন্তু এভাবে গোল, তাই না? তো তোমার হচ্ছে যে বারবার যখন অন্ননালীটা, এটা যদি দেখো এইটা সি আকৃতির হওয়াতে কি হচ্ছে, অন্ননালীটা যখন প্রসারণ হয় ও কিন্তু সামনের দিকে যখন প্রসারণ হবে ও কিন্তু একটা জায়গা পাচ্ছে, একটা স্পেস পেয়ে যাচ্ছে, এই কারণ এখানে সি আকৃতির হওয়ার কারণে এখানে একটা গ্যাপ আছে। বাট তুমি যদি চিন্তা করো যদি এই শ্বাসনালীটা গোলাকার হতো, এরকম গোলাকার হতো এবং অন্ননালীটাও পিছনে গোলাকার, তাহলে অন্ননালী কি এখানে প্রসারণ হওয়ার জন্য কোনো জায়গা পেত? জায়গা পেত না। তখন কি হতো, বারবার অন্ননালীটা ওকে ধাক্কা দিত, বারবার ধাক্কা দিত, একটা ফোর্স দিত। এই ফোর্স বা বলের কারণে দেখা যেত যে এই ট্রাকিয়াটা বা শ্বাসনালীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যেতে পারতো। সো এমনভাবেই বানানো হয়েছে যেন একটা গ্যাপ থাকে, এই যে সি আকৃতির এই গ্যাপটা থাকে, যেন তোমার হচ্ছে অন্ননালী চাইলেও প্রসারণের মাধ্যমে ওর যেন কোনো ক্ষতি না করতে পারে, এই গ্যাপটা থাকার জন্য এটা সি আকৃতির হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা মাথায় রাখবে। আমাদের তারপরের অংশটা ট্রাকিয়া বিভক্ত হয়ে এটা কিসে পরিণত হয়, দুটি ব্রঙ্কাসে বিভক্ত হয়। ডান ব্রঙ্কাসটা ছোট ও প্রশস্ত থাকে এবং বাম ব্রঙ্কাসটা লম্বা ও সরু। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ট্রাকিয়াটা বিভক্ত হয়ে এটা ডান ব্রঙ্কাস একটা বাম ব্রঙ্কাসে পরিণত হচ্ছে, এবং এখানে কি বলা হচ্ছে, ডান ব্রঙ্কাসটা ছোট ও প্রশস্ত আর বাম ব্রঙ্কাসটা লম্বা ও সরু। তো দেখো তোমার হচ্ছে এটার গঠনটা কিরকম থাকে, এটা গঠনটা এরকম, এভাবে যদি বিভক্ত হয়, এটা হচ্ছে তোমার ডান ব্রঙ্কাস। ওকে, এটা ডান ব্রঙ্কাস দেখো অনেক প্রশস্ত এবং ছোট করে এঁকে দিয়েছে, এবং বাম ব্রঙ্কাসটা হচ্ছে একটু লম্বা এবং অনেকটা সরু। খেয়াল করো এই যে দুটো এভাবে হওয়ার কারণটা হচ্ছে, কারণ আমাদের ট্রাকিয়াটা তোমার হচ্ছে গিয়ে একটু ডান দিকে শিফটেড থাকে, মানে মধ্য অক্ষ থেকে একটু, এটা যদি আমাদের মধ্য অক্ষ হয় এটা, তো ট্রাকিয়াটা একটু ডান দিকে শিফট করা, যার কারণে যেহেতু এটা ডান দিকে শিফট করা, তাহলে বাম ব্রঙ্কাসটা একটু লম্বা হতে হবে, কারণ বাম ফুসফুসে এটা যেতে গেলে একটু লম্বা হতে হবে, কারণ ও তো ডান দিকে শিফট করা, তাই না? এটা হচ্ছে মধ্য অক্ষ আর এটা একটু ডান দিকে শিফট করা, যার কারণে তোমার হচ্ছে বাম ব্রঙ্কাসটা খানিকটা লম্বা হয় ও সরু হয়। এবং এটার কারণে কি সমস্যা হতে পারে এটা আমরা একটু দেখে আসি। তো খেয়াল করো তোমার হচ্ছে গিয়ে এখানে একটা প্রশ্ন আমি যদি তোমাদের রেখে দিই, বা তোমাদের মনে আসতে পারে যে কোন ফুসফুস জীবাণু দ্বারা আক্রান্ত হয় বেশি, তাহলে সেটা হচ্ছে ডান ফুসফুস। কেন ডান ফুসফুসটা বেশি আক্রান্ত হয়? কারণ ডান ফুসফুসে যে ব্রঙ্কাসটা প্রবেশ করছে, ডান ব্রঙ্কাস, সেটা আকারে ছোট। তাহলে এই যে দেখো তোমার হচ্ছে এখানে এটা কিন্তু ছোট, তাহলে যে কোনো জীবাণু যদি এখানে আসে, ও কোনটা, তুমি সবসময় তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে, একটা হচ্ছে ছোট আরেকটা হচ্ছে অনেক লম্বা, এবং ছোট রাস্তাটা অনেক প্রশস্ত, তুমি কোনটা বাছাই করবা? তুমি অবভিয়াসলি ছোট রাস্তাটা বাছাই করবা। সো জীবাণুগুলো আসলে তারা এই ছোট ব্রঙ্কাসটা মানে ডান ব্রঙ্কাসটা বাছাই করে ওরা ডান ফুসফুসে প্রবেশ করে, যার ফলশ্রুতিতে তোমার হচ্ছে ডান ফুসফুসটা অনেক বেশি আক্রান্ত হয়। আচ্ছা, তাহলে এবার চলে আসো আমাদের পুরো বায়ু পরিবহন চক্রটা আমরা বুঝে ফেলি, যে আমরা তো ব্রঙ্কাস পর্যন্ত শিখে ফেললাম, তাহলে এই যে ব্রঙ্কাস পর্যন্ত আসছে এটা একটা ফ্লো চার্ট হিসেবে যদি আমরা শিখি, কোথা থেকে কোনটার পরে কোনটা যাচ্ছে, এখানে একটা লেবেলিং সুন্দর দেওয়া আছে, দেখো নাসা গহ্বর সবকিছু দেওয়া আছে, এখানে তোমার হচ্ছে গিয়ে নাসা রন্ধ্র থেকে সবকিছু একটা সিরিয়ালি দেওয়া আছে। তাহলে চলো আমরা ফ্লো চার্ট অনুযায়ী যাই। তাহলে আমাদের সম্মুখ নাসা রন্ধ্র দিয়ে বায়ুটা প্রবেশ করে ভেস্টিবিউলে যাবে, ভেস্টিবিউল থেকে এটা নাসা গহ্বরে চলে আসতেছে, নাসা গহ্বরে চলে আসলো, নাসা গহ্বর থেকে পশ্চাৎ নাসা রন্ধ্রের মাধ্যমে এটা কোথায় চলে আসলো, নাসা গলবিলে চলে আসলো, নাসা গলবিল থেকে এটা ষড়যন্ত্র, এই জায়গাটায় চলে আসলো, ষড়যন্ত্রে চলে আসলো, ষড়যন্ত্র থেকে এটা কোথায় চলে আসলো, শ্বাসনালী। তাহলে দেখো এই যে শ্বাসনালী, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, শ্বাসনালী থেকে এটা কোথায় চলে আসলো, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ব্রঙ্কাস।
দুইটা ব্রঙ্কাস দিয়ে এটা ফাইনালি ফুসফুসে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের বায়ু পরিবহনের যে চক্রটা, কিভাবে বায়ুটা সম্মুখ নাসারন্ধ্র থেকে একদম ফুসফুস পর্যন্ত যাচ্ছে। এই ফ্লোচার্টটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে অনেকটুকু কনসেপ্টই তোমাদের ক্লিয়ার থেকে যাবে। এবার আমাদের যে শেষ অঞ্চল আমরা এতক্ষণ শিখে এসেছি, তোমার হচ্ছে গিয়ে আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল হয়ে গেল, মানে বায়ুটা পরিবাহিত হয়ে গেল। এখন বায়ুটা কিভাবে এটা বিনিময় হবে বা কোথায় গিয়ে এটা শ্বসন, মেইন যে অংশটা সেটা হবে। শ্বসন অঞ্চলে আসলে কি, এখানে ফুসফুস থাকে, দুইটি ফুসফুস। আমরা জানি ফুসফুস আমাদের স্বাভাবিক ফুসফুসের রং হচ্ছে হালকা গোলাপি রঙের, এই যে এটা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ফুসফুসের পার্ট। এখন দেখো এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস। ডান ফুসফুসে কয়টা খণ্ড? 3টা খণ্ড, এবং বাম ফুসফুসে 2টা খণ্ড আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তো এই যে ডান ফুসফুসে 3টা খণ্ড, 3টা খণ্ডকে আবার আলাদাভাবে বলা হয়, এই খণ্ডগুলোকে আমরা ইংলিশেও বলে থাকি লোব বলে থাকি। আর বাম ফুসফুসে কয়টা খণ্ড? 2টা খণ্ড, মানে 2টা লোব। আচ্ছা, এখন দেখো এই যে লোবগুলো, এই যে বিভক্ত হলো, এই 3টা খণ্ড বা লোবগুলো যে বিভক্ত হলো, ওদেরকে কে বিভক্ত করে? এটাকে বলা হয় ফিশার। এই ফিশারটা হচ্ছে এখানে, এই যে ফিশারটা, এই যে দেখো এটা হচ্ছে কাটা। ফিশার মানে কি? একটা কাটা। তো এই যে কাটা অংশটা, এই যে আমি মার্ক করে দিচ্ছি, এই যে দেখো এখানে এই অংশটা, এই অংশটা। তাহলে ডান ফুসফুসে কয়টা ফিশার? দেখো কয়টা কাটা, তোমার হচ্ছে একটা, এখানে 2টা। তাহলে এই 2টা কাটা অংশ বা 2টা ফিশার তোমার হচ্ছে কি ডান ফুসফুসকে 3টা খণ্ডে ভাগ করে, আর এই বাম ফুসফুসে একটাই ফিশার আড়াআড়িভাবে এটা 2টা খণ্ডে ভাগ করে নিচ্ছে। ফুসফুস প্লুরা নামক একটা আবরণে আবৃত থাকে। তাহলে এই যে দেখো এটা হচ্ছে প্লুরা, এই যে বাইরে একটা আবরণী থাকে, এখানে হচ্ছে এটাকে আমরা বলি হলুদ মার্ক করা আছে, এটাকে আমরা বলি প্লুরা। আচ্ছা, সো প্লুরা যে আবরণটা, এটার আবার 2টা স্তর, একটা হচ্ছে বাইরের স্তর আর একটা হচ্ছে ভেতরের স্তর। সো বাইরের স্তরটাকে আমরা কি বলছি? তো দেখো আমরা হচ্ছে বাইরের স্তরটাকে আমরা বলছি প্যারাইটাল এবং ভেতরের স্তরকে বলছি ভিসেরাল। তাহলে এটা কিরকম দেখতে প্লুরাটা? তোমার হচ্ছে এখানে মনে করো এটা একটা বাইরের রং প্লুরাটা, এবং এটা হচ্ছে ভেতরে, মানে এটা হচ্ছে 2টা তোমার হচ্ছে গিয়ে যে আবরণী, হ্যাঁ 2টা যে অংশ, তার 2টা স্তর। তো এই যে বাইরের অংশটা এটাকে বলা হচ্ছে প্যারাইটাল স্তর, আর ভেতরের স্তরটা এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ভিসেরাল স্তর। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এই 2টা স্তর এভাবে দ্বিস্তরই থাকে। ওকে, ভেতরেরটা ভিসেরাল, বাইরেরটা প্যারাইটাল। আচ্ছা, ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে আমরা কি বলি? হাইলাম বলি। তাহলে হাইলাম কোন অংশটা? দেখো এই যে ফুসফুসের এই অংশটা যেখান দিয়ে তোমার হচ্ছে ব্রঙ্কাসটা প্রবেশ করছে, এই যে এই অংশটা, যে অংশটা দিয়ে এটা প্রবেশ করছে সেটাকে আমরা বলি হাইলাম। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এটা অনেক সময় এমসিকিউতে তুলে দেয় স্যার, বা তোমার হচ্ছে সৃজনশীলের 1 নম্বর প্রশ্নে যেটা বলে দেয় যে হাইলাম বলতে কি বুঝো, তখন তুমি এভাবে ব্যাখ্যা করবা। আচ্ছা, এবার আমরা একটা নতুন অংশে চলে যাব, সেটা হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। আচ্ছা, লোবের ভিতরে আরো ক্ষুদ্র অংশকে আমরা এতক্ষণ পড়ে এসেছি লোব থাকে, মানে অনেকগুলো খণ্ড থাকে, তাই না? তোমার হচ্ছে কি মানে ডান ফুসফুসে 3টা খণ্ড, বাম ফুসফুসে 2টি খণ্ড। তাহলে তোমার হচ্ছে এদের ভিতরেও আরো কিছু ক্ষুদ্র অংশ থাকে যাদেরকে আমরা লোবিউলও বলতে পারি, আবার আমরা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টও বলি। তো তোমরা যেটা 2টা নামই তোমাদের বইয়ে আছে, তোমরা 2টা নামই মাথায় রাখবা। তো এই যে দেখো এই যে বিভিন্ন কালারের যে অংশটা, যেমন এটা একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এটা একটা ব্রঙ্কোপালমোনারি, এটা একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এই প্রত্যেকটা কালার আলাদা আলাদা কালার এক একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট নির্ধারণ করে বা এদেরকে প্রকাশ করে। আচ্ছা, এখন কথা হতে পারে যে এদের গুরুত্বটা কি, মানে আমি এদেরকে যদি তোমাদেরকে শিখাতে চাই যে এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলো এভাবে আলাদা আলাদা থাকার দরকার কি। হ্যাঁ, তো তোমার হচ্ছে এটার প্রথম গুরুত্বটা হচ্ছে একটি লোবিউল জীবাণু দ্বারা আক্রান্ত হলেও অপরটি হয় না। কারণ খেয়াল করো, এই লোবিউলটা, মনে করো উপরের এই লোবিউলটা যদি তোমার হচ্ছে যে যদি আক্রান্ত হয়, মনে করো কোনো একটা জীবাণু দ্বারা আক্রান্ত হলো, এই লোবিউলটা থেকে এই লোবিউলটা কিন্তু পৃথক করা, ওদের মাঝখানে একটা পর্দা দ্বারা ওরা কিন্তু বিভক্ত। ঠিক আছে, তাহলে এটা যদি আক্রান্ত হয় তাহলে ওই জীবাণুটা কিন্তু চাইলেও এখানে আসতে পারবে না, যার কারণে তোমার হচ্ছে কি আমরা বলি যে একটা লোবিউল আক্রান্ত হলে অপরটি
আক্রান্ত হয় না, সেটি বেঁচে যায়। তাহলে এভাবে করে তোমার হচ্ছে এটা হচ্ছে কি একটা ব্রঙ্কোপালমোনারি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আচ্ছা, তারপরে হচ্ছে যে কোনো রোগ হলে তা কোন লোবিউলে আক্রান্ত হতে পারে সেটি শনাক্ত করা যায়। যেমন কিছু কিছু রোগ থাকে যেই রোগটা একটা নির্দিষ্ট লোবিউলে হবে। যেমন মনে করো যে যক্ষা রোগ, এটা এই পিছনের এই লোবিউলটাতে হয়, বা ক্যান্সার এটা সামনের লোবিউলটাতে হয়। তারপরে বিভিন্ন রোগ এক একটা লোবিউলে হতে পারে। তো একটা লোকের মনে করো ডাক্তারের কাছে আসলো, তাকে বলা হলো যে তার ব্যাখ্যা করা হলো যে তার ক্যান্সারের মতো হতে পারে। তখন ডাক্তার এতগুলো লোবিউল পরীক্ষা না করে সে ওই একটা নির্দিষ্ট লোবিউলে গিয়ে সে শনাক্ত করবে যে এইখানেটাই নিশ্চয়ই তার সমস্যা। কারণ আমরা জানি যে এক একটা লোবিউলে এক একটা রোগ তোমার হচ্ছে গিয়ে হয়ে থাকে বেশিরভাগ সময়। তাহলে লোবিউলের দ্বারা আমরা এটাও বুঝতে পারি। এখন তোমার কথা হতে পারে যে ভাই এখানে কয়টা লোবিউল থাকে? আচ্ছা, আমাদের বইয়ে, গাজী আজমল স্যারের বইয়ে যদিও দেওয়া যে তোমার হচ্ছে ডান ফুসফুসে 10টি লোবিউল, বাম ফুসফুসে 8টি লোবিউল, কিন্তু আমাদের যে উচ্চতর যে বইগুলোতে সেখানে ঠিকই দেওয়া আছে যে ডান এবং বাম দুটোতেই 10টা করে থাকে। এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট 10টি করে থাকে। কিন্তু তোমরা এমসিকিউ এর স্বার্থে, যেহেতু তোমাদের বোর্ড এক্সামে গাজী আজমলটাই ফলো হবে, তাহলে তোমরা হচ্ছে গিয়ে স্যার গাজী আজমলের বইটা থেকেই তথ্যটা দিবা। আমি তোমাদেরকে বলে দিলাম যে দুইটাতেই 10টা থাকে, কিন্তু তোমরাও বই অনুযায়ী এমসিকিউতে অ্যান্সার করবা। আচ্ছা, এখন আসো যে শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিয়াল ট্রি মানে তোমার হচ্ছে গিয়ে কোনটা থেকে কোথায় যায়। এই যে ট্রাকিয়া থেকে আসলো, আসার পরে এটা ব্রঙ্কাসে আসলো, তারপরে এটা কোথায় যায়? আচ্ছা, তো প্রথমত দেখো ট্রাকিয়া, এই যে ট্রাকিয়াতে আসলো, বায়ুটা ট্রাকিয়া থেকে তোমার হচ্ছে গিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে? এই যে প্রাইমারি ব্রঙ্কাস কি? যেই দুইটা ব্রঙ্কাস আমরা জানি ট্রাকিয়া বিভক্ত হয়ে দুটি ব্রঙ্কাসে পরিণত হয়। তাহলে এই যে একটা ব্রঙ্কাস, ডান ব্রঙ্কাস বা বাম ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসটাকে বলা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। তারপরে প্রাইমারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস বলা হয়। তার মানে তোমার হচ্ছে গিয়ে যখন এই যে ডান তোমার হচ্ছে গিয়ে যে ফুসফুসে যে ডান ব্রঙ্কাসটা প্রবেশ করছে, এটা আবার আমরা জানি ডান ফুসফুসে কয়টা লোব? 3টা লোব। তাহলে এই যে ডান প্রাইমারি ব্রঙ্কাসটা তোমার 3টা লোবার ব্রঙ্কাসে বিভক্ত হয়ে যাচ্ছে। লোবার ব্রঙ্কাসটা তারপরে আরো বিভক্ত হয়। এখন লোবগুলোতে 3টা লোবে 3টা লোবার ব্রঙ্কাস ঢুকে গেল, প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে এই যে দেখো এভাবে বিভক্ত হয়ে গেল। 4 নম্বরে যেটা তোমার তারপরে যেটা হয় টার্সিয়ারি ব্রঙ্কাস। তারপরে এই লোবার ব্রঙ্কাসগুলো আরো বিভক্ত হয়, কারণ আমরা বলেছি যে লোবগুলো কিন্তু আরো বিভক্ত হয় কিসে? লোবিউলে। তাহলে প্রত্যেকটা লোবিউলে বা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে এই টার্সিয়ারি ব্রঙ্কাসটা প্রবেশ করে। এই যে এখানে ছিল তোমার হচ্ছে লোবার ব্রঙ্কাস, এটা আরো বিভক্ত হয় হয়ে তোমার হচ্ছে গিয়ে টার্সিয়ারি ব্রঙ্কাসে যায়। এই টার্সিয়ারি ব্রঙ্কাসটাই এক একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে প্রবেশ করে। আচ্ছা, তারপরে টার্সিয়ারি ব্রঙ্কাস ওখানে যাওয়ার পরে এটা আরো কিছু ব্রঙ্কিউলে বিভক্ত হয়, যেটাকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিউল, আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। আচ্ছা, এই টার্মিনাল ব্রঙ্কিউলটা এটা টার্মিনাল ব্রঙ্কিউল, এই টার্মিনাল ব্রঙ্কিউলটা আরো কিছু ভাগ হচ্ছে। এই যে এখানে একটা ভাগ দেখো, এটার একটা ভাগ, এই যে এটা ছিল টার্মিনাল ব্রঙ্কিউল, এই টার্মিনাল ব্রঙ্কিউল দুইটা ভাগ হচ্ছে, মানে এখানে আরো অনেক ভাগ হয়, এখানে জাস্ট দুইটা দেখানো হচ্ছে, যেটাকে বলা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। এটা একটা শ্বসন ব্রঙ্কিউল, এটা একটা শ্বসন ব্রঙ্কিউল। এই শ্বসন ব্রঙ্কিউলটা ফাইনালি কোথায় যাচ্ছে? অ্যালভিওলার থলি। এটা হচ্ছে অ্যালভিওলার থলি। তাহলে অ্যালভিওলার থলির ভিতরে কি থাকে? আমরা জানি অ্যালভিওলাস থাকে। তাহলে এই অ্যালভিওলাসে তোমার হচ্ছে গিয়ে এই বায়ুটা প্রবেশ করে, এবং আমরা জানি অ্যালভিওলাসে গিয়ে কি হয়? তোমার হচ্ছে গিয়ে অক্সিজেনটা ভেতরে প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে আসে। তার মানে বায়ুর যে বিনিময়টা সেটাই অ্যালভিওলাসে হয়। এবং দেখো তোমার অক্সিজেনটা ঠিক এই পথ বরাবর আসবে, ঠিক এই পথ বরাবর এখানে এসে সে কি হবে? তোমার হচ্ছে গিয়ে অ্যালভিওলাস থেকে সে রক্তবাহিকায় ঢুকে যাবে। আবার কার্বন ডাই অক্সাইডটা সে আবার যখন অ্যালভিওলাসে ঢুকে যাবে, সে কিন্তু এই অ্যালভিওলাস হয়ে এই যে শ্বসন উল্টা পথ, এটার পুরোটা উল্টা পথে এভাবে এভাবে করে 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 তোমার হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কাস, তারপরে হচ্ছে লোবার ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, শ্বাসনালী হয়ে আবার নাক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে শ্বসন বৃক্ষ।
কেন বলা হচ্ছে? দেখো এটা একটা কিন্তু তুমি যদি এটা একটা উল্টানো বৃক্ষের মতো দেখাচ্ছে। দেখো বৃক্ষের গোড়াটা যদি তুমি এটা চিন্তা করো, মানে কাণ্ডটা তোমার হচ্ছে গিয়ে এই কাণ্ডটা এখানে এসে আমাদের বৃক্ষগুলো কি হয়, অনেক শাখা প্রশাখা হয় না? তো দেখো এটা কিন্তু অনেক শাখা প্রশাখা দিচ্ছে, দিয়ে এখানে কিন্তু তোমার অনেক আরো অ্যালভিওলাস, মানে অ্যালভিওলাস গুলোকে তুমি যদি পাতার মতো চিন্তা করো তাহলে অসংখ্য পাতা এখানে, এগুলো হচ্ছে তার কাণ্ড। তাহলে এটাকে একটা বৃক্ষের সাথে তুলনা করছে। আর এটা যেহেতু শ্বসনের কাজে ব্যবহৃত হচ্ছে তাই এটার নাম হয়ে গেছে শ্বসন বৃক্ষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা জেনে নেই এদের গঠন, ওরা কি দিয়ে গঠিত হয়। তাহলে ব্রঙ্কাস ও ব্রঙ্কিওল এটা হচ্ছে তরুণাস্থি দিয়ে গঠিত হয়। আমরা জানি এগুলো তরুণাস্থি দিয়ে গঠিত হয়। আচ্ছা, আর ট্রাকিয়াটা তোমার হচ্ছে গিয়ে ব্রঙ্কাস দিয়েও গঠিত হয়, কিন্তু ওর ভেতরের তলটাতে এক ধরনের তোমার হচ্ছে টিস্যু থাকে, যেটা বলা হয় যে সিলিয়া যুক্ত সিউডো স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার এপিথেলিয়ামে আবৃত। এই নামটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। চলো আমরা এটা ছবিটা দেখে আসি। তাহলে এখানে দেখো সিউডো স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার এপিথেলিয়ামে আবৃত। আমরা জানি এপিথেলিয়াম মানে কি, এটা হচ্ছে আবরণী। এপিথেলিয়াম মানে আবরণী। তাহলে এটা যেহেতু ট্রাকিয়ার ভেতরের আবরণটা গঠন করছে, এই কারণে ওর নাম হয়ে গেছে এপিথেলিয়াম। আচ্ছা, তারপরে দেখো ওর নামটা কেন স্তম্ভাকার হলো। এই যে কোষগুলাকে দেখো একটু কলামের মতো দেখতে, স্তম্ভের মতো দেখতে, একটু লম্বা 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 এরকম দেখতে, এই কারণে ওর নাম হয়ে গেছে স্তম্ভাকার। আর ওর নাম কেন সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো স্ট্র্যাটিফাইড এই কথাটা কেন বোঝাচ্ছে? দেখো ওকে স্ট্র্যাটিফাইড কথাটার অর্থ হচ্ছে স্তর। আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করি, আমরা চলো এটাকে জেনে আসি। তো তোমার হচ্ছে এখানে আমরা একটু দেখে আসি। দেখো এই যে তোমার হচ্ছে গিয়ে সিউডো স্ট্র্যাটিফাইড এই কথাটা, এটা দিয়ে আমরা আসলে বুঝাই, স্ট্র্যাটিফাইড কথাটা দিয়ে যেটা আমরা ইউজুয়ালি ব্যাখ্যা করি সেটা হচ্ছে স্তর। ঠিক আছে, স্ট্র্যাটিফাইড কথাটার অর্থ হচ্ছে স্তর। আর এই সিউডো, সিউডো কথাটা দিয়ে আমরা কি বুঝাই? ছদ্ম। সিউডো কথাটার অর্থ হচ্ছে ছদ্ম। তাহলে যেটা তোমার হচ্ছে গিয়ে সিউডো স্ট্র্যাটিফাইড, মানে এটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে স্তর। তার মানে এই কোষগুলোকে বোঝানো হচ্ছে যে ওরা স্তর অবস্থায় থাকবে, অনেকগুলো স্তর থাকবে ওদের। খেয়াল করো, মানে এখানে অনেকগুলো স্তর থাকার কথা, কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই যে জিনিসটা কিন্তু আসলে কিন্তু এতগুলো স্তর নেই এখানে, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে স্তর। দেখো এখানে কিছু কোনো কোষগুলো একটু ছোট, কোনোগুলো একটু বড়। সো তোমার হচ্ছে গিয়ে এই জিনিসটাকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড, কারণ ও দেখতে মনে হচ্ছে ওকে যে স্তর স্তর। দেখো এখানে মনে হচ্ছে এটা একটা নিম্ন স্তর, উপরের দিকে একটা স্তর, কিন্তু আসলে কি ওরা স্তর? এরা প্রত্যেকেই কিন্তু একটা একটা কোষ, ওরা কিন্তু কোনো স্তর অবস্থায় নাই। তার মানে ও ছদ্মবেশ ধরেছে যে ও দেখতে স্তরের মতো, কিন্তু আসলে কিন্তু ওর এখানে কোনো স্তরই নেই, প্রত্যেকটা একটা 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 কোষ, একটার উপরে একটা, এরকমটা কিন্তু নয়। আর এই নামটা যেটা আসছে সিলিয়া যুক্ত, মানে এর উপরের দিকে সিলিয়া থাকে, এই সিলিয়াটা। ঠিক আছে, এই সিলিয়াগুলো কি করে, ওই যে বললাম অবাঞ্ছিত বস্তুগুলোকে তোমার হচ্ছে কি এটা এদের নাড়াচাড়ার মাধ্যমে ওটা বাইরে বের হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে কি ওর নামের যে সার্থকতা, কেন এই নামটা বলা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরে আসো অ্যালভিওলাসটা কি দ্বারা আবৃত। এটা হচ্ছে সরল আইসাকার এপিথেলিয়াম, এটা দ্বারা আবৃত। তাহলে এখানে দেখো এটা দেখতে কিরকম, তোমার হচ্ছে গিয়ে এই যে একটা কোষ, দেখো ওদের প্রত্যেকটা একটা কোষ, এবং ওরা হচ্ছে গিয়ে খুবই পাতলা, হ্যাঁ সরল মানে খুবই পাতলা পাতলা কোষ। এবং এইটা অ্যালভিওলাসের তোমার হচ্ছে গিয়ে স্তরটা এমন হওয়ার বা ওদের যে আবরণটা এমন হওয়ার কারণ হচ্ছে অ্যালভিওলাসে কি হয়, বিনিময় ঘটে। অ্যালভিওলাসে বিনিময় ঘটে, তাহলে বিনিময়টা যেন খুব ইজিলি হতে পারে সেই জন্য তোমার হচ্ছে গিয়ে এই জিনিসটা এখানে থাকে, এই সরল আইসাকার এপিথেলিয়াম, যেন এটা একটা পাতলা স্তর। সো অক্সিজেন ইজিলি ভিতরে প্রবেশ করবে, কার্বন ডাইঅক্সাইড ইজিলি বাইরে বের হবে। আচ্ছা,
এবার আসো আমরা অ্যালভিওলাসের গঠনটা নিয়ে একটু জানবো। এই যে অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলার থলি, অসংখ্য অ্যালভিওলাস থাকে একটা অ্যালভিওলার থলির ভিতরে। তো আমরা এই যে অ্যালভিওলাসটা নিয়ে জানবো। এখন দেখো, গ্যাস বিনিময়টা হয় অ্যালভিওলাসের মাধ্যমে, এবং পূর্ণবয়স্ক মানুষের কতগুলো অ্যালভিওলাই থাকে? প্রায় 700 মিলিয়ন অ্যালভিওলাই থাকে একটা পূর্ণবয়স্ক মানুষের। এটা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখাটা। আচ্ছা, এবার আমরা অ্যালভিওলাসের গঠনে আরো বিস্তারিত যাব। অ্যালভিওলাসের গঠনে 3 ধরনের কোষ থাকে। তাহলে আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে টাইপ 1 কোষ। এই যে এই পুরো এই যে তোমার হচ্ছে গোলাপি এই অংশটা, এখানে টাইপ 1 কোষ থাকে এই অংশটাতে। এখন টাইপ 1 কোষের কাজ কি? এর কাজ হলো গ্যাসীয় বিনিময় ঘটানো। মানে তোমার হচ্ছে এখান থেকে যে গ্যাসীয় অক্সিজেনটা যে ভেতরে প্রবেশ করবে, তার তোমার হচ্ছে গিয়ে এখান থেকে যে রক্তবাহিকায় প্রবেশ করবে, এই যে দেখো এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, ও এখানে বসে আছে যে অক্সিজেনটাকে নিবে। তো তোমার হচ্ছে গিয়ে এই গ্যাসীয় বিনিময়টা, এখানে আমি তোমাদেরকে একটু পেন দিয়ে দেখাই, খেয়াল করো। এখানে তোমার হচ্ছে গিয়ে এই এখানে কিন্তু বায়ুটা, অক্সিজেনটা এখানে আছে। সো অক্সিজেনটা তোমার হচ্ছে গিয়ে রক্তবাহিকার এখানে প্রবেশ করবে, এখানে প্রবেশ করবে। তো তোমার হচ্ছে গিয়ে তারপরে এখান থেকে আবার কার্বন ডাই অক্সাইডটা এদিকে যাবে, তাই না? তো এই যে জিনিসটা হচ্ছে কার মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে তোমার হচ্ছে কি এই টাইপ 1 কোষের মাধ্যমে। তারপরে দেখো তোমার হচ্ছে টাইপ 2 কোষ। টাইপ 2 কোষের কাজ হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করে। এই যে নীল অংশটা, এটা হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করে। এই যে নীল, সারফেক্টেন্ট হচ্ছে একটা তরল, আমরা বিস্তারিত সারফেক্টেন্ট নিয়েও জানবো পরবর্তীতে। আচ্ছা, তারপরে যে তৃতীয় ধরন যেটা, সেটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যার কাজ হলো জীবাণু ধ্বংস করা। এই যে হলুদ, এটা হচ্ছে জীবাণু ধ্বংস করতে কাজ করে। আচ্ছা, চলো আমরা সারফেক্টেন্ট নিয়ে জেনে আসি। সারফেক্টেন্ট কি? সারফেক্টেন্টের রাসায়নিক নামটা হলো ডাইপালমিটোইল ফসফাটিডাইল কোলিন, অথবা ডাইপালমিটোইল লেসিথিনও বলা হয়। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখলে খুবই ভালো হয়। আচ্ছা, সারফেক্টেন্টের কাজ কি? পৃষ্ঠটান কমিয়ে ফুসফুসকে চুপসে যেতে দেয় না। ব্যাপারটা এরকম, এই যে তোমার হচ্ছে গিয়ে এখানে যখন সারফেক্টেন্টটা থাকে অ্যালভিওলাসের ভিতরে, তো অ্যালভিওলাসের ভিতরে কি, এটা কিন্তু ফ্লুইড। তো আমরা জানি যে কোনো তরলের একটা পৃষ্ঠটান থাকে, ও তরলগুলো চায় যে এই অ্যালভিওলাসটাকে যেন চুপসানো যায়, ঠিক আছে? তো এই তরলের কারণে এটা চুপসে যেতে পারতো অ্যালভিওলাসটা। তো কিন্তু এই সারফেক্টেন্ট করে কি, পৃষ্ঠটানটাকে কমিয়ে দেয়, ঠিক আছে? তো পৃষ্ঠটান যখন কমিয়ে দেয়, তখন কিন্তু এই অ্যালভিওলাসটা আর চুপসে যেতে পারে না, যার কারণে আমাদের অ্যালভিওলাসটা ঠিকঠাক ওর শেপ, যে আকৃতি সেভাবেই থাকে। এবং অ্যালভিওলাস যেহেতু চুপসে যায় না, যার কারণে আমাদের ফুসফুসও চুপসে যায় না। যদি এই সারফেক্টেন্ট না থাকতো, তাহলে কিন্তু আমাদের দেখা যেত যে ফুসফুসটা চুপসে যেত। এটা তখন আমাদের শ্বাসক্রিয়া ব্যাঘাত ঘটিয়ে আমাদের হচ্ছে গিয়ে সমস্যার সৃষ্টি করত। আচ্ছা, তাহলে এই যে সারফেক্টেন্টটা, এটা একটা ভ্রূণের যখন গর্ভাবস্থায় থাকে, এটা তার 23 সপ্তাহ বয়সে এটি ক্ষরণ হয়। তার মানে 23 সপ্তাহর আগে ভ্রূণের বয়স, গর্ভাবস্থায় যখন 23 সপ্তাহ হয় না, তার আগে সে কিন্তু নিজে নিজে তার শ্বাস প্রশ্বাস চালাতে পারে না। সে মায়ের দেহ থেকে তার যে বায়ু বা অক্সিজেন, সেটা গ্রহণ করে। এবং এই কারণে আমরা একটা জিনিস বলি যে 24 সপ্তাহের আগে তোমার হচ্ছে কি মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলা হয় না। কারণ কি, কেন বলা হবে না? কারণ হচ্ছে গিয়ে ও তো 24 সপ্তাহের আগে ও নিজে নিজে কিন্তু ওর ফুসফুস কাজ করতে পারে না, কারণ তখনও ওর সারফেক্টেন্ট ক্ষরণ হয় না। আর আমরা জানি সারফেক্টেন্ট ক্ষরণ না হলে ফুসফুস চুপসে যেতে পারে, যা তখন সে নিজে নিজে তার শ্বাসক্রিয়াটা চালাতে পারবে না। সো এ কারণে বলা হয় যে 24 সপ্তাহের আগে যদি কোনো কারণে ডেলিভারি হয়, তাহলে বাচ্চা শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, কারণ সে তখনও স্বাধীন অস্তিত্বের অধিকারী না। সে নিজে নিজে তার শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালিয়ে যেতে পারে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত। তাহলে তোমরা এইটুকু পর্যন্ত বুঝে ফেলবা। তারপরে আমরা যখন আবার আমাদের নেক্সট ভিডিওটা তো তোমরা দেখবা যে শ্বাস প্রক্রিয়া, আমরা সেখানে চলে যাব। এভাবে করে আমরা পর্যায়ক্রমে এই চ্যাপ্টারের সবগুলো জিনিস আমরা কনসেপ্ট ক্লিয়ার রেখে আমরা এগিয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের
সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শ্বসন ও শ্বাসক্রিয়া। আমরা সবাই জানি